আসসালামু আলাইকুম সবাইকে। প্যানাসিয়া পাবলিকেশনের হিসাব বিজ্ঞান প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা কে কোথা থেকে আমাদের ক্লাসে জয়েন করেছো এখনই কমেন্ট করে জানাও, এবং তোমার যারা বন্ধুবান্ধব রয়েছে তোমরা একসাথে অধ্যয়নরত রয়েছ সবাইকে মেনশন দাও যেন তোমার মতো তারাও ক্লাসে অংশগ্রহণ করতে পারে। অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আর তোমরা এখানে একজন দেখতেছি আমরা, সাব্বির আহমেদ, বরিশাল থেকে। আচ্ছা, আর একজন মাইমান সিং। ঠিক আছে, তোমরা কমেন্ট করো, আমরা করব। আর তোমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছ, আসলে আমাদের এই যে তোমাদের কি বলা হয়, আমাদের প্যানাসিয়া পাবলিকেশন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বাজারে যতগুলো বই রয়েছে সব থেকে ব্যতিক্রম ধর্মী একটা বই কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছে, যেটার নাম কি বলো তো, এ নিউ সাকসেস। কি বললাম? এ নিউ সাকসেস নামে কিন্তু প্যানাসিয়া পাবলিকেশন তোমার জন্য একটা বেস্ট বই নিয়ে আসছে, যেখানে এই বইটা যদি তুমি কিনে জাস্ট তোমার কি বলা হয়, বইয়ের প্রথম পেজে তোমার নাম লিখে যদি প্যানাসিয়া পাবলিকেশনের পেজে দাও, তাহলে দেখবা তোমাকে অটোমেটিক্যালি প্যানাসিয়া পাবলিকেশন থেকে একটা সিক্রেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করা হবে, যেখানে তুমি মনে করো যে ফ্রি 40টা ক্লাস তো পাইতেছো, তাছাড়া 150টা ফ্রি এক্সাম দেওয়ার সুযোগ পাইতেছো। ওকে, তাহলে আমরা একটু ক্লাসের দিকে যাব। ওকে, আমাদের আলোচনার আজকের বিষয় হলো হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণা, বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং। যেহেতু আমরা অ্যাকাউন্টিং পড়তেছি, তাহলে আমরা প্রথমে জানার ট্রাই করব অ্যাকাউন্টিংটা আসলে কি। তাহলে আমরা একটু দেখি, যেখানে বলা হচ্ছে, দেখো যে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা। কি বললাম বলো তো? হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা, যা ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাসমূহ, কোন ধরনের ঘটনা? আর্থিক ঘটনাসমূহ। এটা কিন্তু শুধু ঘটনা হলে হবে না, সেটা অবশ্যই অর্থ সংশ্লিষ্ট ঘটনা হতে হবে, অর্থাৎ আর্থিক ঘটনা হতে হবে। যেটা তাহলে কি বললাম যে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যা ব্যবসায়ের প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাসমূহকে প্রথমে কী করে? চিহ্নিত করে, দেন লিপিবদ্ধ করে, এবং সর্বশেষ স্বার্থ সংশ্লিষ্ট যে ব্যবহারকারী রয়েছে এদের নিকট কী করে? তথ্যসমূহ সরবরাহ করে থাকে। এবার এখান থেকে কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, এখান থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের তোমাদের যখন পরীক্ষা হইতো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি প্রশ্ন হয়, তাহলে এটা হতে পারে 1 নম্বর প্রশ্ন। আবার এখানে হইতে পারে তোমার এই যে কথাটা বলা আছে যে আর্থিক ঘটনাসমূহ। তোমরা একটা কথা কিন্তু এইচএসসি লেভেলে পড়ে আসছো, যে সকল ঘটনায় কি লেনদেন নয়, কিন্তু সকল লেনদেনই কি ঘটনা, ঠিক আছে? তাহলে এই যে বললাম, তাহলে যেটা হলো আর অর্থ সংশ্লিষ্ট ঘটনা, সেটাকে বলতেছে লেনদেন। আবার যেটা শুধুমাত্র ঘটনা, যার সাথে অর্থের কোনো মিল নাই, সেটাকে কি বলতেছি বলো তো? ঘটনা, ঠিক আছে? আচ্ছা, আমরা পরে উদাহরণ দিব, এখন একটু জাস্ট এইটা একটু বিশ্লেষণ করি। তাহলে এইখানে দেখো যে কথা বললাম যে অ্যাকাউন্টিং মেইন কাজ করতেছে 3টা, তার ভিতরে এই প্রথম যে 2টা কাজ করতেছে, এই 2টাকে বলা হয় হিসাব বিজ্ঞানের প্রাথমিক কাজ। কি বললাম বলো তো? হিসাব বিজ্ঞানের প্রাথমিক কাজ বা প্রাইমারি ওয়ার্ক। আর এই সর্বশেষ দেখো, হিসাব বিজ্ঞান আসলে আমরা কেন এত কাজ করি বলো তো? এর মেইন পারপাস বা মূল উদ্দেশ্য থাকে কি বলো তো? এই যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট কী করা বলো তো? ইনফরমেশন প্রোভাইড করা। কি করা? ইনফরমেশন প্রোভাইড করা। হ্যাঁ, বুঝতে পারছো? দেখি কমেন্ট করো তো, দেখি তোমরা কে কে বুঝতে পারছো। হ্যাঁ, গুড, এই তো তোমরা বুঝতে পারছো, ভেরি গুড। ওকে, তাহলে আমরা কিন্তু নেক্সট লেয়ারে যাইতে পারি নাকি? আবার হ্যাঁ, ওকে ওকে, এবার আমরা দেখব অ্যাকাউন্টিং প্রসেস, তাই না? অ্যাকাউন্টিং কি প্রসেস। এখান থেকে যে প্রশ্নটা আসার মতো, আমরা একটু প্রসেসটাকে বলি, তারপরে প্রশ্ন কেমন আসতে পারে সেটা
বলবো, ঠিক আছে? তাহলে হিসাব বিজ্ঞান তিনটা যে কাজ করে বললাম, তার ভিতরে এই দেখো আমরা যেটা বলছিলাম, এই দেখো এখানে কিন্তু সেই দুটা বলা আছে, ঠিক আছে? হিসাব বিজ্ঞানের মনে করো প্রসেস তিনটা, যার ভিতরে এই দুটাকে আগেই বলছিলাম আমরা কি বলতো, যে প্রাথমিক কাজ বলছিলাম গত স্লাইডে, মনে আছে কিনা বলতো? আর এটাকে বলছিলাম কি বলতো, চূড়ান্ত কাজ, মনে আছে না? হ্যাঁ। এবার এই যে দেখো এখান থেকে একটা বিষয় ছাত্ররা একটু গুলিয়ে ফেলে, যে একটা হলো কি বলতো হিসাব বিজ্ঞান, আর একটা হলো হিসাব রক্ষণ। কি বললাম? হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ। মাঝে মাঝে তোমাদের অনেক বন্ধুকে দেখছি আমি যে গুলিয়ে ফেলে, আসলে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ কি আসলে এক নাকি আলাদা, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হওয়ার ট্রাই করব। দেখো এখানে হিসাব বিজ্ঞানের যে প্রক্রিয়া বা অ্যাকাউন্টিং প্রসেস রয়েছে, এখানে কিন্তু তিনটা ধাপ। নাম্বার 1 যে লেনদেন শনাক্তকরণ, নাম্বার 2 লিপিবদ্ধকরণ, আর নাম্বার 3 তথ্য বিনিময়, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি হিসাব বিজ্ঞানের তিনটা ছেলে আছে। কয়টা ছেলে? তিনটা ছেলে। তাহলে এই যে তিনটা ছেলে, এই তিনটা ছেলের মধ্যে একটা ছেলের নাম হলো লিপিবদ্ধকরণ। কি বললাম? লিপিবদ্ধকরণ, যার আরেকটা ডাক নাম হলো হিসাব রক্ষণ। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে হিসাব বিজ্ঞানের একটি অংশ হলো হিসাব রক্ষণ? তাহলে কিন্তু হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ এক জিনিস নয়। কি বললাম? হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ এক জিনিস নয়, বরং হিসাব বিজ্ঞানের একটি অংশ হলো হিসাব রক্ষণ। পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে এই ধরনের একটা প্রশ্ন আসে যে নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অংশ, ঠিক আছে? এবার তখন দেখা যায় যে এই যে হিসাব বিজ্ঞানের 3 ছেলে, তার মধ্যে যে মেজো ছেলে লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণ, তার আবার কয়টা ছেলে বলো তো? তার আবার 3টা ছেলে। প্রথম ছেলে হলো লেনদেন সমূহ বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ান বা শ্রেণী বিন্যাসকরণ। বুঝতে পারছো কিনা বলো তো? তাহলে পরীক্ষায় মাঝে মাঝে দেখবা হিসাব বিজ্ঞানের প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় কোনটি বলে এই তিনটা বলবে, এবং এর যে নাতি ছেলে বা পুতা ছেলে এখান থেকে একটা কিন্তু দিয়ে দিবে। এজন্য এই শখটা কিন্তু একটু কনসেপচুয়ালি ক্লিয়ার থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার আমরা দেখব হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, তাই না? আমরা যে হিসাব বিজ্ঞান পড়ি, তাই না? তাহলে এর উদ্দেশ্য আসলে কি, তাই না? উদ্দেশ্য আসলে কি, এই উদ্দেশ্য নিয়ে আমরা এবার আলোচনা করব। হিসাব বিজ্ঞানের দুইটা উদ্দেশ্য আছে, একটা হলো প্রাথমিক উদ্দেশ্য আর একটা হলো মূল উদ্দেশ্য। আমরা আগেই কিন্তু পড়ে আসছিলাম, তাই না? ওই দেখো সেই যেটা পড়ছি ওইটা এখানে জাস্ট তোমার একটু লাইন আকার কি বলা আছে। জাস্ট দেখো যে প্রাথমিক উদ্দেশ্য হলো, কি বললাম? প্রাথমিক উদ্দেশ্য বা প্রথম উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত আর্থিক লেনদেন সমূহকে সংগ্রহ এবং লিপিবদ্ধকরণ, যেটা আগে পড়ে আসছিলাম সেইটা। এবং যে বলছিলাম যে মূল, মুখ্য বা প্রধান উদ্দেশ্য হইল সংশ্লিষ্ট পণ্য ব্যবহারকারীদের সিদ্ধান্ত উপযোগী তথ্য সরবরাহ করা। এটা কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোনো ব্যবহারকারী নয়, বরং কি বলতো, এরা হলো বাহ্যিক ব্যবহারকারী, ঠিক আছে? তোমরা ক্লাস কি আসলে বুঝতেছো কিনা একটু কাইন্ডলি আমাকে ইনশিওর করো দেখি। আচ্ছা, কমেন্ট করছো জি? আচ্ছা, ওকে, তাহলে আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা বুঝতেছো ক্লাসটা আসলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার একটা বিষয় দেখো, আমরা আগে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে আসলাম যে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ এক জিনিস নয়, তাই না? তাহলে এইখানে দেখো একটা কথা বলা আছে, নোট আকারে লেখা আছে, যেন ছাত্ররা এই বিষয়টা গুলিয়ে ফেলে না, মানে মাঝে মাঝে গুলিয়ে ফেলে, এই জন্য এখানে কিন্তু নোট আকারে দিয়েছে যেন গুলিয়ে না ফেলে, যে হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য হলো আর্থিক তথ্য লিপিবদ্ধ করা। কি বললাম? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য ছিল কি? তথ্য সরবরাহ করা। আর হিসাব রক্ষণ যে তার প্রধান উদ্দেশ্য হলো আর্থিক তথ্য লিপিবদ্ধ করা, যার আরেকটা নাম হলো জাবেদাভুক্ত করা। মনে থাকবে? থাকবে তো নাকি? আশা করি মনে থাকবে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব একটু। আচ্ছা, এবার
হিসাব বিজ্ঞানের দুই ধরনের ব্যবহারকারী রয়েছে। কয় ধরনের ব্যবহারকারী? দুই ধরনের ব্যবহারকারী রয়েছে। একটা হলো কি অভ্যন্তরীণ, যারা প্রতিষ্ঠানের, আমরা অভ্যন্তরীণ মানে কিন্তু জেনারেলি যেটা বুঝি যে প্রতিষ্ঠানের ভিতরে মনে হয় কাজ করে, আর বাহ্যিক রয়েছে আর একটা, আমরা জেনারেলি মনে করি যে মনে হয় প্রতিষ্ঠানের বাইরের যে ব্যক্তি তারা। এটা একদিক থেকে ঠিক, কিন্তু অ্যাকাউন্টিংয়ের দিক থেকে সম্পূর্ণ ঠিক না। একটু আমরা একটু এক কথায় এইটার উত্তর কিন্তু আমরা করতে পারি এক কথায় একেবারে। এই ডেফিনেশনটা তুমি যদি মনে রাখো তাহলে তোমার লাইফে কখনোই গোলাবে না যে কোনটা অভ্যন্তরীণ ব্যবহারকারী ছিল এবং কোনটা এই যে বাহ্যিক ব্যবহারকারী ছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি জাস্ট লাইনটা বলতেছি, কাইন্ডলি লাইনটা অবশ্যই নোট নিতে হবে। কি বললাম? লাইনটা অবশ্যই নোট নিতে হবে। বলতেছে এখানে যে মেইন কথা বললাম যে যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব রাখতে পারে তাহলে তাকে বলবো অভ্যন্তরীণ, এবং যদি রাখতে না পারে তাহলে হবে বাহ্যিক। এটা হলো মেইন কথা। ঠিক আছে কিনা? এবার কারণ আমরা একটা বিষয় কিন্তু জানি, যারা কর্মচারী হয়, নিম্ন শ্রেণী যারা কর্মচারী হয়, এটা কোথায় কাজ করে? যারা ওই যে আমরা পিয়ন বলি বা অফিসে যারা চা সরবরাহ করে এদেরকে বলি, তাই না? এরা কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে কাজ করে, কিন্তু এদের যে সিদ্ধান্ত প্রদানের কি বলা হয় সুযোগ কিন্তু নাই, তাই না? তাহলে এই ডেফিনেশন দিয়ে যদি আমরা একটু এখানে যে ব্যক্তিগুলোর নাম রয়েছে একটু যদি জানার ট্রাই করি তাহলে কিন্তু বিষয়টা কি অবশ্যই ক্লিয়ার হয়ে যাব। তাহলে আমাদের কথা কি ছিল? যে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে হবে। যদি রাখার ক্ষমতা তার থাকে তাহলে তাকে বলবো কি অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর যদি না থাকে তাহলে কি বলবো বলছিলাম? বাহ্যিক ব্যবহারকারী। একটু দেখি আমরা, যেমন এখানে তোমার বলতেছে দেখো পরিচালনা পর্ষদ, তাহলে তোমার যে কি কোম্পানি বা ব্যবসায় যারা মেইনটেইন করে তারা তো অবশ্যই অবশ্যই কি সিদ্ধান্ত গ্রহণে কি ভূমিকা রাখতে পারে। আবার দেখো এখানে বলতেছে কর্মচারী, কি বললাম? কর্মচারী। কর্মচারী কি সিদ্ধান্ত যদি রাখতে চায় তাহলে কি হবে? সাপোজ একটা মিটিং চলতেছে, হঠাৎ করে যাকে স্যার বলছিল এই তুমি একটা চাও দাও, মানে চা দাও, তো তখন সে হঠাৎ করে বললো স্যার আমার একটা সিদ্ধান্ত দেওয়ার আছে, তখন কি হবে? তখন কি তার চাকরি আসলে থাকবে কিনা, এটা একটা কিন্তু বিষয়। ওকে, আচ্ছা, তাহলে এখানে একটা আরেকটা যেটা গুলিয়ে যায় সেটা বলবো, এই কর্মচারী মানে কিন্তু একদম যে নিম্ন শ্রেণী কর্মচারী এদেরকে বোঝায়, এবং যারা উচ্চ পদস্থ যারা কর্মচারী এদেরকে কিন্তু বলা হয়, মানে যারা প্রকৃত কর্মকর্তা এরা কিন্তু উচ্চ পদস্থ ওয়ান কাইন্ড অফ কর্মচারী। ঠিক আছে? এজন্য এরা কিন্তু আবার প্রতিষ্ঠানের যে সিদ্ধান্তগুলো হয় এখানে কিন্তু ডিরেক্টলি ভূমিকা রাখতে পারে। এজন্য এরা যদি তোমার পরীক্ষায় শুধু কর্মচারী থাকে তাহলে উত্তর দিবা কি? কি দিবা বলো তো? দেখি কে কে বুঝছো কথাটা। তাহলে আমাকে এখন উত্তর দাও, যদি উচ্চ পদস্থ কর্মচারী থাকে তাহলে উত্তর কি হবে, এবং শুধু কর্মচারী থাকলে উত্তর কি হবে? দেখি কে পারে। ওকে, গুড, ভেরি গুড। হ্যাঁ, উত্তর দিয়েছো, মাশাল্লাহ। তানভীর, হ্যাঁ তানভীর সঠিক উত্তর দিয়েছো। তাওসিফ মাহমুদ, তুমিও একটু দেখো, একটু হ্যাঁ তোমার হয়েছে, বাট একটু একটু এটা বুঝছো কিনা একটু দেখো, একটু দেখো। ওকে, এখানে একটা প্রশ্ন আমি এখন করব, তোমরা এখন উত্তর দিবা, দেখি কি কে আসলে পারো কিনা এই বিষয়টা, জানে কিনা আসলে তোমরা। দেখি, আমরা তো জানি যে শেয়ার হোল্ডার যারা এরা কি কোম্পানির প্রকৃত মালিক, তাই না? তাইলে আমাকে বলো তো দেখি, শেয়ার হোল্ডার কি কোম্পানির অভ্যন্তরীণ ব্যবহারকারী নাকি বহিস্থ ব্যবহারকারী? দেখি কে কে পারে। দেখি এবার কে পারে। এবার যে পারবে সে আসে আসল শিক্ষার্থী। ঠিক আছে? অভ্যন্তরীণ বলতেছে অনেকেই, কিন্তু অভ্যন্তরীণ না তো। দেখি, হ্যাঁ দু একজন বলতেছে বাহ্যিক। তাহলে তোমরা কি লটারি করতেছো নাকি? আচ্ছা, তাহলে উত্তরটা আমি বলে দিই। উত্তর হবে হলো বাহ্যিক ব্যবহারকারী। কেননা তুমি
তোমার বয়স যদি 18+ হয়, কারণ হয়ে গেছে অলরেডি, তাহলে তুমি একটা নিজেই একটা শেয়ার কিন্তু পারচেস করার মানে ক্যাপাবল, তুমি পারচেস করার জন্য শেয়ার, ঠিক আছে? তাহলে তুমি যদি এখন শেয়ার করো বাংলাদেশ থেকে মালয়েশিয়ার একটা কোম্পানির, মনে করো যে ওদের কি বলা হয় শেয়ার হোল্ডার রয়েছে তোমার 1000 বা 10,000, তো তোমাকে ফোন দিবে কি, স্যার এই সিদ্ধান্ত নিব, আপনি একটা অ্যাপ্রুভ করেন, কখন বলবে? বলবে না কিন্তু, ঠিক আছে? তোমাদের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হবে তারাই কিন্তু এই সিদ্ধান্তগুলো ভূমিকা রাখতে পারবে, কিন্তু তুমি কিন্তু পারবা না, এটা কিন্তু মনে রাখতে হবে। এজন্য যদি বলা হয় যে প্রাইভেটের শেয়ার হোল্ডার, প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার, তাহলে তিনি হবে অভ্যন্তরীণ, কিন্তু শুধু শেয়ার হোল্ডার বলা থাকলে উত্তর হবে বাহ্যিক। কেননা প্রাইভেট লিমিটেড কোম্পানির তারাই মেনটেন করে যারা শেয়ার হোল্ডার, কারণ এটা কিন্তু বেসড অন ফ্যামিলি হিসাবে গঠন করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিষয়টা কিন্তু গোলানো যাবে না, এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা বিষয়, কারণ এইখানে যে তুমি যা ভাববা তার উল্টোটা কিন্তু উত্তর হয়, এজন্য। ওকে, আচ্ছা, তাহলে এখানে জাস্ট এই উদাহরণগুলো ওই কনসেপ্টটা মনে রেখে এই উদাহরণগুলো মিলাই নিলে তুমি আসলে মানে আশা করা যায় তোমার সমস্যা হবে না বুঝতে। ওকে, এখানে আরও কিছু দেখো সেম আছে, এগুলো তোমরা একটু কাইন্ডলি দেখে নিবা। তাহলে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস দেখবো এবং দেখবো যে কে সবার আগে অ্যান্সার করতে পারে, ঠিক আছে কিনা? তাহলে প্রথমে এমসিকিউ চলে যাব যে কি, নিম্নের কারা হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী নন? তাহলে এই কথাটা কিন্তু তোমাদের মধ্যে অনেকেই লক্ষ্য করবে না, কি করবে না? লক্ষ্য করবে না, দেখবে যে অভ্যন্তরীণ ব্যবহারকারী চেয়েছে, উত্তর দিয়েই চলে আসবে, ঠিক আছে? এজন্য প্রশ্ন কিন্তু আগে পড়তে হবে, বুঝতে হবে, দেন অ্যান্সার করতে হবে, মাস্ট বি, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখি কে পারে। তানভীর আহমেদ, ওকে গুড, বিনিয়োগকারী লিখছো। ফয়সাল মাহমুদ, তুমি বিনিয়োগকারী লিখছো, গুড, এই তো তোমরা পারতেছ। হ্যাঁ, তাহলে কিন্তু এটা কিন্তু কারোর আশা করি সমস্যা হবে না, এই তো গুড। আমরা নেক্সট প্রশ্ন তাহলে চলে যাই। নেক্সট প্রশ্নে বলতেছে কি বলতো, লিপিবদ্ধকরণ কি করণ? লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? তাহলে একটু রিকল করি যে হিসাব বিজ্ঞানের 3টা ছেলে ছিল, যার মেজো ছেলের নাম ছিল হিসাব রক্ষণ বা লিপিবদ্ধকরণ, যার আরও 3টা ছেলে ছিল, তার মধ্যে বড় ছেলে বা প্রথম ছেলে আসলে কে সেটা আমাদের আইডেন্টিফাই করতে বলতেছে। তাহলে হিসাব বিজ্ঞানের নাতি মানে প্রথম নাতিকে সেটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে বলতেছে। তাহলে দেখি এবার কে পারে। এই তো তোমরা গুড, পারতেছ। আজিজুর রহমান, কই থেকে? আচ্ছা আচ্ছা, গুড। ফারুক হাসান, আচ্ছা, ওকে, ভেরি গুড। তাহলে কিন্তু আমরা আশা করি সবাই পারতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন বলতেছে দেখো এবার, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? আমরা কিন্তু একটা বিষয় পড়ে আসছিলাম প্রথমে, যে হিসাব বিজ্ঞান 3টি কাজ করে। একটা হলো লেনদেন, লিপিবদ্ধ কি বলে শনাক্তকরণ করে, তারপর লিপিবদ্ধকরণ করে, তারপর কি সংশ্লিষ্ট ব্যবহারকারীকে তথ্য সরবরাহ করে। মনে আছে কিনা বলো তো? তাহলে এই প্রশ্ন কিন্তু বলতেছে সেই 3টি ধাপের প্রথম ধাপ কোনটি? তাহলে এখানে কি লেনদেন শনাক্তকরণ আছে কিনা বলো তো? আছে। তাহলে আমাদের উত্তর অবশ্যই কি লেনদেন শনাক্তকরণ হয়ে গেল, তাই না? আচ্ছা, ওকে, দেন আমরা নেক্সট প্রশ্নে যাব। আচ্ছা, এবার বলতেছে কি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? দেখি কে পারে এটা। এটা কিন্তু না পারলে আজকে তোমাদের কি বলা হয়, খাওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু আজকে রাতে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ইশতাক মাহমুদ অ্যান্সার করছেন বি। আচ্ছা, আর দেখি আসলে তোমরা কিন্তু এখানে একটা বিষয় কিন্তু গুলিয়ে ফেলো। আমি দেখছি যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি আর হিসাব রক্ষণের মূল ভিত্তি, এই কিন্তু আবার কি বলা হয় হিসাব বিজ্ঞানের মূল উপাদান। এই কিছু কিছু প্রশ্ন আসে একটু কনফিউশন সৃষ্টি করে, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু মাস্ট বি কনসাস থাকতে হবে আমাদের। দেখি কে পারে। তৌসিফ মাহবুব, তুমি কিন্তু ভুল লিখছো, এখানে কিন্তু আমাদের লেনদেন হবে না, এটা কিন্তু আমাদের লেনদেন হবে না। কেননা হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, যেমন একটা ভাষার মূল ভিত্তি থাকে কি, এই যে আমরা নিচে যেটা দেয় এটাকে ভিত বলা হয় অনেকে, ঠিক আছে? এইভাবে হিসাব বিজ্ঞান কিন্তু পুরো হিসাব বিজ্ঞান আসলে যার উপরে দাঁড়িয়ে আছে সেটাকে বলা হয় কি
হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। তাহলে হিসাব বিজ্ঞান দাঁড়িয়ে আছে কার উপরে? দুই তরফা দাখিলা পদ্ধতির উপরে। মনে আছে কিনা বলো তো? ওই সেই 1494 সালের লুকা প্যাসিওলি যেটা আবিষ্কার করে হিসাব বিজ্ঞানের ফাদার হয়েছে সেটা। ওকে, আর এই যে লেনদেন, অনেকে অ্যান্সার করতেছে কি বলতো? লেনদেন। লেনদেন কিন্তু হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি নয়, এটা হলো মূল উপাদান। কি বললাম? মূল উপাদান। ঠিক আছে, তাহলে এই পরীক্ষায় যখন প্রশ্ন আসবে আগে এখানে দেখে নিবা যে আমাদের কি মূল ভিত্তি চেয়েছে নাকি উপাদান চেয়েছে। মন থাকবে আশা করি। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখি কে পারে সবার আগে অ্যান্সার করতে। হ্যাঁ, তাহলে দেখো যে বলতেছে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত। তাহলে আমরা যে হিসাব বিজ্ঞানের 3টা কাজ দেখছিলাম, সেখানে সর্বশেষ যে কাজটা ছিল যে সংশ্লিষ্ট ব্যবহারকারীর নিকট তথ্য প্রেরণ করা, যেটা করা হয় আর্থিক বিবরণের মাধ্যমে। সেটা আসলে কেন করা হয় দেখো তো, যে এই অপশনগুলোর মধ্যে দেখো যে প্রথমে বলা আছে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য, তারপর বলা আছে কি বলতো বহিস্থ ব্যবহারকারীদের জন্য, এবং 3 নম্বরে বলা আছে নিরীক্ষকদের জন্য, এবং 4 নম্বর লাস্ট বলা আছে ব্যবসায়ের ব্যবস্থাপকদের জন্য। এটা কিন্তু আমরা 9-10-এ পড়ছিলাম। দেখো তো তোমাদের যাদের 9-10-এ কমার্স ছিল, পিওর কমার্স যাদেরকে আমরা বলি, তোমরা কিন্তু এটা পড়ে আসছো। এজন্য অ্যান্সার কিন্তু মাস্ট বি পারতেই হবে, না হলে কিন্তু ছাড় হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে বাদল মিয়া অ্যান্সার করছো বি। আচ্ছা, গুড, ভেরি গুড, ইউ আর রাইট। বিকজ আমরা কিন্তু হিসাব বিজ্ঞানের কি যারা প্রস্তুত করে এরাই তো অভ্যন্তরীণকারী, তাই না? আমার ব্যবসায় আসলে কি, ব্যবসায়ের অবস্থাটা আসলে কি, সেটা তো আমি বাইরের ব্যক্তিকে জানাবো, যার কারণে আমরা হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী কি করি বলতো প্রস্তুত করি। তাহলে কি এটা কিন্তু আমরা কি করি বলতো? বাদল কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। গুড, ওকে। তারপরে ইস্তিয়াক কমেন্ট করছে, হ্যাঁ তোমারও কিন্তু উত্তর কি সঠিক হয়েছে। কি হয়েছে বলো তো? সঠিক হয়েছে। গুড, ওকে। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। এবার দেখো বলতেছে কি দুই তরফা দাখিলা পদ্ধতির জনককে। আমরা কিন্তু একটু আগেই তোমাকে বলে দিয়েছিলাম যে 1994 সালের লুকা প্যাসিওলি হিসাব বিজ্ঞান কি দুই তরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেন। মনে পড়ে কিনা? তাহলে এখানে কিন্তু আমাদের সে দেখো বলতেছে হু ইজ দ্য ফাদার অফ কি ডাবল এন্ট্রি সিস্টেম, তাই না? তাহলে কি হবে? লুকা প্যাসিওলি, তাই তো? এই যে লুকা ডি প্যাসিওলি, তাই না? ইতালীয় কি ছিল বলো তো? গণিতবিদ ছিল। মনে আছে কি? একটু রিকল করতে হবে, মাস্ট। ওকে, জাফর মিয়া অ্যান্সার করছো বি। তুমি সি অ্যান্সার করছো কেন? এখানে তো হেনরি ফেওল কি ম্যানেজমেন্টের জন্য নাকি কার কি বলে অ্যাকাউন্টিংয়ের জন্য, কোনটা হবে? তুমি মনে হচ্ছে 9-10-এ সায়েন্সে ছিল মনে হচ্ছে। আচ্ছা, একটু পারতে হবে কিন্তু এগুলো, ঠিক আছে? এগুলো না পারলে কিন্তু আসলে কি বলা হয় অ্যাকাউন্টিং পড়াই বৃথা। কেননা অ্যাকাউন্টিংয়ের জনককে বা দুই তরফা দাখিলা পদ্ধতির জনককে এগুলো না জানলে কিন্তু পড়া যাবে না। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা একটু নেক্সট প্রশ্নে চলে যাব। বলতেছে কি বলতো হিসাব চক্রের ধাপ 9 কোনটি? তাহলে আমরা হিসাব চক্রের 3টা ধাপ পড়ছিলাম। ওই 3টা বাদ এখানে কি আছে বলতো দেখি। এই দেখো যাচাইকরণ বলে একটা কথা আছে, তাই না? আমরা কিন্তু ওই 3টার মধ্যে যাচাইকরণ বলে কোনো অপশন আমাদের ছিল না। ঠিক আছে, আচ্ছা। এইবার দেখো দেখি এবার কে পারে। দেখছো গত প্রশ্নে ছিল কি মূল ভিত্তি, এই প্রশ্নে কি বলতেছে মূল উপাদান। ঠিক আছে, মূল উপাদান। তাহলে কি বলছিলাম তখন? যে মূল উপাদান চাই, তাহলে উত্তর অবশ্যই কি হবে? লেনদেন হবে। মনে পড়ে না? ওকে, এবার পরবর্তীতে দেখো আমাদের বলতেছে বলতো কোন হিসাব সমূহ ডেভিডজের দেখাবে। অর্থাৎ আমরা কিন্তু একটা বিষয় পড়ছিলাম যে হিসাব বিজ্ঞানের কোন হিসাব, যে হিসাব 5 প্রকার, এর মধ্যে কোন কোন হিসাব অলওয়েজ ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে পড়ছিলাম না বলতো? তাহলে এখানে তেমন বলতেছে যে কোন 3টি ডেভিডজের দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু অ্যানালাইসিস করি। সম্পদ আমরা জানি কি অলওয়েজ ডেবিট। উত্তোলন কি মালিকানা সত্ত্ব হ্রাস করে, তাহলে কি অলওয়েজ ডেবিট। আয় কি? আয় তো আমার মালিকানা সত্ত্ব
বৃদ্ধি করতেছে, তাহলে কি অলওয়েজ ক্রেডিট, তাহলে এটা উত্তর হিসেবে নিতে পারতেছি না। ঠিক আছে, আচ্ছা তারপরে আছে বিতে আসি। সম্পত্তি পড়ে আসলাম অলওয়েজ ডেবিট, উত্তোলন ডেবিট, ব্যয় মালিকানা শর্ত হ্রাস, তাহলে কি ডেবিট। তাহলে কিন্তু এই সি এবং ডি কষ্ট করে কি যাওয়া লাগলো না, আমরা কিন্তু বি পর্যন্ত গিয়েই আমাদের অ্যান্সারটা কি আইডেন্টিফাই করতে পেরেছি। ওকে, তাহলে একটু সামনে যাব। আচ্ছা, এই ম্যাথটা তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা এইটা করে প্যানাসিয়ার পেজে অবশ্যই পাঠাই দিবা। কি বললাম বলো তো, এই ম্যাথটা করে প্যানাসিয়া পাবলিকেশনের যে পেজটা আছে অবশ্যই সেখানে পাঠিয়ে দিবা। এবং এই ম্যাথগুলোর যে বিশ্লেষণ বা ব্যাখ্যা বা এই ধরনের উদাহরণগুলো কিন্তু আমাদের যে NU সাকসেস বইটা আছে এখানে কিন্তু কি বলতো মানে সুন্দরভাবে কিন্তু প্রেজেন্টেশন করা আছে। এখানে একটা দেখবা এই বইয়ের স্লোগান আছে কি বলতো, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। ঠিক আছে, তোমার এক্সট্রা একটা টপিকও বা একটা কথাও কিন্তু পড়া লাগবে না। তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো একটা কলেজ পাইতে যেইটুকু তোমার পড়া দরকার সেই আলোকে কিন্তু এই বইটা কিন্তু সাজানো হয়েছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তুমি যখন একটা বই টাকা দিয়ে কিনতে যাবা তখন অনেকগুলো বই একসাথে করে আগে কম্পেয়ার করবা যে আসলে কোন বইটা কেমন ব্যাখ্যা করছে। তুমি আশা করি বাজারে তুমি প্যানাসিয়া পাবলিকেশনের NU সাকসেসের মতো বই পাবা না, কারণ এখানে যারা বইটা কি বলা হয় লিখছে সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির টপ ডিপার্টমেন্টের ছাত্র। ঠিক আছে, এই জন্য বই কেনার আগে অবশ্যই NU সাকসেস বই না দেখে অন্য বই কিনো না, তাহলে কিন্তু পরে পস্তাতে হবে। ওকে, আচ্ছা তাহলে এটা কিন্তু তোমাদের কি বললাম HW, কি বললাম বলো তো HW। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটা আমাদের 2 নম্বর এতে চলে যাব, হিসাব বিজ্ঞানের ভিত্তি। ওকে, আচ্ছা আমরা কি এই যে হিসাব বিজ্ঞান বলি না আমরা ভিত্তি, তাই না, মানে হিসাব বিজ্ঞানের আসলে পড়ছিলাম যে ভিত্তি হলো দুই তরফা দাখিলা পদ্ধতি। ঠিক আছে, তার মধ্যে এখানে আবার দুইটা আছে প্রচলিত ভিত্তি, সেটা হলো একটা হলো ক্যাশ বেসিস আর একটা হলো অ্যাকুয়াল বেসিস। ঠিক আছে, অর্থাৎ একটা হলো নগদান ভিত্তি আর একটা কি বলতো বকেয়া ভিত্তি। ঠিক আছে, এবার একটা কথা দিলেই তুমি এই বিষয়টা ক্লিয়ার হতে পারবা, খুব বেশি প্যারা নাই। নগদান ভিত্তির মূল কথা হলো লেনদেন অবশ্যই নগদে সংগঠিত হতে হবে। কি বললাম, নগদে সংগঠিত হতে হবে। তাহলে আমরা যে একটা দোকানে লেখা দেখি আজ নগদ কাল বাকি, তাহলে এই কথাটার মানে কি বলতো, ওই ব্যবসায়ী কি বাকিতে কিন্তু পণ্য বিক্রি করে না, কারণ ওনার মূল স্লোগান কি আজ নগদ কাল বাকি। তাহলে আমার প্রতিটা লেনদেন মাস্ট বি ক্যাশ বা নগদে হতে হবে। এই বেসিসে যেটা আছে সেটা হলো নগদান ভিত্তি। আবার আমার বিক্রয় হলেই হবে বা আমার লেনদেন সংগঠিত হলেই হবে, সেটা কোন বলো তো আবার দেখে, সেটা হলো কি এইটা বকেয়া ভিত্তি, সেটা হতে পারে নগদে কিংবা বাকিতে। ওকে, কিন্তু নগদান ভিত্তি তাহলে কি বললাম অনলি নগদে। তাহলে আমরা যে বেসিসটা ফলো করি সেটা কি বলতো বকেয়া ভিত্তি। তুমি বাজারে একটা বিজনেস দিবা কিন্তু বলতেছো যে কোনো প্রকার বাকি দিব না, তাহলে মানুষজন কিন্তু তোমার ওখানে যাবে না। ঠিক আছে, তাহলে এই যে নগদান ভিত্তি যেহেতু আসলে আমাদের সাথে যায় না, এজন্য গ্যাপ কিংবা IFRS কিন্তু এই নগদান ভিত্তিকে কি সাপোর্ট করেনি। কি বলতো আন্তর্জাতিক যে কি হিসাব বিজ্ঞানের সর্বজন গৃহীত নীতিমালা এবং মান রয়েছে, কেউ কিন্তু এই নগদান ভিত্তি বা ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিংকে সাপোর্ট করেনি, সবাই অ্যাকুরাল বেসিস অফ অ্যাকাউন্টিংকে কিন্তু গ্রহণ করেছে। ঠিক আছে, আমরা যে হিসাবটা করি না এটাও কিন্তু এই যে বকেয়া ভিত্তি। ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করি নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তি তোমাদের গোলাবে না। আমরা কিন্তু এইটার উপরে MCQ দেখবো আজকে, এজন্য আশা করি বুঝতে পারছো। একটু কমেন্ট করে তো দেখি বুঝছো কিনা। তানভীর রাজ, আচ্ছা বুঝেছো, আচ্ছা মাইমুনা ইসলাম, জি বুঝেছি, আচ্ছা আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, আর এই যে এটা কিন্তু তার আমি যে পার্টটা বলছিলাম যে কি IFRS এবং গ্যাপের কথা বলছিলাম সেটা কিন্তু এখানে বলা আছে, তোমরা দেখে নিলেই পাইবা।
আচ্ছা, একজন কমেন্ট করছো যে এই সিরিয়ালগুলো কই পাবো। তোমরা যদি প্যানাসিয়া পাবলিকেশনের কি বলা হয় ইনবক্সে নক করো, বইটা কিনে কি বলা হয় বইয়ের পেজে তোমার জাস্ট নামটা লিখে একটা ছবি জাস্ট প্যানাসিয়া পাবলিকেশনের পেজে পাঠাবা, তারপর তোমাকে যে সিক্রেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করা হবে সেখানে এই সিলেটগুলো সব দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট তুমি যেটা বললাম এই কাজটা করলেই হবে। ওকে, আচ্ছা, এবার এতক্ষণ যে পড়ছিলাম এই লেনদেন কি দুই তরফা দাখিলা পদ্ধতি পড়ছিলাম না, আসলে লেনদেনটা আসলে কী ছিল, তাই না? আমরা যে বলি ট্রানজ্যাকশন, এটা আসলে কি? লেন দেন। তাহলে কি লেন মানে কি নেওয়া, দেন মানে কি দেওয়া, তাই না? তাহলে নেওয়া দেওয়ার যে সম্পর্ক সেটাকে বলতেছে কি লেন দেন, তাই তো বাংলা ভাষায় যেটাকে বলি। কিন্তু অ্যাকাউন্টিংয়ের ভাষায় কি বলতেছে বলো তো? অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলতেছে যদি কোনো ঘটনা দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাহলে সেটাকে কাউন্ট করা হবে লেনদেন হিসাবে। কি বললাম? যদি কোনো ঘটনা দ্বারা যদি কোনো ঘটনা দ্বারা আর্থিক প্রতিষ্ঠানের কি বলতো, আরে খোদা এমন হচ্ছে কেন, যদি কোনো ঘটনা দ্বারা একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাহলে কি কিন্তু সেটাকে আমরা লেনদেন বলবো। কারণ আমি আগে কিন্তু একটা কথা বলছিলাম যে সকল ঘটনা থেকেই কিন্তু লেনদেনের সৃষ্টি হয়, কিন্তু সকল ঘটনা কিন্তু লেনদেন না। কেননা ব্যবসায়ের যিনি প্রতিষ্ঠাতা মালিক তিনি তো মারা গেছে, কিন্তু তার মারা যাওয়ার যে কি এটাকে কি বলা হয় আসলে মারা যাওয়ার, এটা কিন্তু আমরা টাকা দিয়ে কিন্তু মেজর করতে পারি না, পারি কিনা বলো তো? কারণ তিনি যে মারা গেছে এটাকে তুমি টাকা দিয়ে করতে পারবা যে ঠিক আছে তিনি যেহেতু মালিক ছিল তাহলে তিনি মারা গেছে 5 কোটি টাকা, এভাবে কিন্তু আমরা এটা কম্পেয়ার করতে পারি না। এই জন্য মালিকের মৃত্যুকে কিন্তু আমরা ইচ্ছা করলে লেনদেনটা বলতে পারতেছি না। অথচ তুমি 2 টাকা দিয়ে একটা চকলেট কিনতেছো সেটাকে কিন্তু আমরা লেনদেন বলতেছি। ওকে, আচ্ছা, তাহলে এখানে কিন্তু মেইন কথা হলো অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে, হয় বাড়বে না হলে কমবে। ঠিক আছে, আচ্ছা, আমরা কিছু উদাহরণ দিলে এটা আরও বেশি ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, তাহলে একটু দেখো যে বলতেছে নিচের কিছু কিছু ঘটনা আছে যেটা আসলে লেনদেন মনে হতে পারে কিন্তু লেনদেন নয়। যেমন বলতেছে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। কি বললাম বলো তো? পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। যখন আমি কাউকে বললাম যে এইটা আমি কিনবো বা এটা আমি পারচেস করব, আমাকে এগুলো কি পাঠিয়ে দেন বা সরবরাহ করেন, যতক্ষণ পর্যন্ত তিনি আমার এইটা অ্যাকসেপ্ট না করতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা লেনদেন বা ট্রানজ্যাকশন সংগঠিত হচ্ছে না, যার ফলে সেটাকে আমরা কিন্তু ইচ্ছা করলেই লেনদেন বলতে পারতেছি না। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে দেখো যেগুলো আছে মোটামুটি আমরা বুঝতে পারবো। এখান থেকে সব থেকে একটা তোমাদেরকে একটা প্রশ্ন করি এখানের বাইরে, যেটা হলো আমি 30,000 টাকার বেতনে একজন কর্মচারী 1 জানুয়ারি 2025-এ আমার ব্যবসায়ে নিয়োগ দিলাম, তাহলে এইটা কি লেনদেন নাকি লেনদেন না দেখি বলো তো? কে কে পারে দেখি? রিশাদ, তাসনিম, গুড। হ্যাঁ, তোমরা যারা দেখছো, তোমরা যারা 9-10-এ যারা অ্যাকাউন্টিং পড়ে আসছো তোমাদের কিন্তু এগুলো খুব বেশি সিলি বিষয় মনে হবে, কিন্তু যারা সায়েন্স কিংবা আর্টস থেকে এখানে আসছে তাদের কিন্তু এগুলো একটু মাঝে মাঝে গুলিয়ে যায় যে 30,000 টাকার কথা তো বলা আছে, তাহলে লেনদেন কেন হলো না? তাহলে একটু যারা বোঝোনি তাদের উদ্দেশ্যে একটু বলবো যে দেখো এইখানে যে বলতেছে 1 তারিখে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু স্যালারি দেওয়া হয় কয় তারিখে? 25 তারিখের পরে, তাই না? আমি যতক্ষণ তার বেতনটা প্রদান না করব ততক্ষণ কিন্তু আমার ব্যবসায়ের আর্থিক কোনো অবস্থার চেঞ্জ হবে না। তাহলে কি তখন কিন্তু এই জন্য বিষয়টাকে আমরা লেনদেন হিসাবে কাউন্ট করতে পারবো না। ঠিক আছে, আবার কিছু কিছু একটু বিষয় থাকে যেমন মনে করো বোঝা যায় না, যে মনে করো যে ব্যবসায়ের সম্পত্তির অপচয়, এটা কিন্তু আমার অনগদ লেনদেন হচ্ছে এবং অস্পর্শনীয় অদৃশ্যমান, তাই না? এটাকে আবার তখন বলবো ভাইয়া এটা তো কোনো আর্থিকের বা কি বলা হয় টাকার কোনো ডিরেক্ট কোনো কি লেনদেন হচ্ছে না, তাহলে এটাকে আমরা কিভাবে কি লেনদেন বলবো কেন? তখন তোমরা এই বিষয়টাকে মেজর করবা আমাদের যে কি বলতো হিসাব সমীকরণ আছে না বলতো, এ সমান এল প্লাস ওই এইটা দিয়ে। ঠিক আছে, যদি এইখানে কোনো পরিবর্তন হয় তাহলে বুঝবা সেটা লেনদেন, যদি পরিবর্তন না হয় তাহলে বুঝবা সেটা লেনদেন নয়। ওকে, আচ্ছা,
তাহলে আমরা একটু নেক্সট যাই। ওকে, তাহলে এই যে আমরা সারা জীবন পড়ে আসছি যে হিসাব সমীকরণের মূল উপাদান তিনটি। কি বললাম? হিসাব সমীকরণের মূল উপাদান কয়টা? তিনটা, তাই না? আচ্ছা, তাহলে দেখো সেই অ্যাসেট, লায়াবিলিটি অ্যান্ড কি ওনার্স ইকুইটি, তাই না? আচ্ছা, এবার আমরা একটু দেখবো বলতো হিসাব যে সমীকরণ রয়েছে এটার পরিবর্তন দেখব। অর্থাৎ আমরা যে সূত্রটা ছোটবেলা থেকে শিখে আসছি, এ সমান সমান এল প্লাস ও ই, তাই না বলতো? এইটার যে পরিবর্তন এটা আমরা একটু দেখব। এইতে আমরা বললাম আমাদের যে হিসাব সমীকরণ এটা কিন্তু দুইভাবে পরিবর্তন হতে পারে। তো আমরা একটু দেখলেই বুঝতে পারবা। দেখো, এই যে এটা হলো এক পাশ আর এটা হলো আরেক পাশ, ঠিক আছে? তাহলে এই যে সমান সমানের এই সাইড অথবা এই সাইডে এলিমেন্টস আছে একটা, এই পাশে আছে দুইটা। যদি যে কোনো এক পাশে অর্থাৎ এই শুধু এইটুকু অংশে পরিবর্তন হয় তাহলে সেটাকে বলবো কাঠামো বা গুণগত পরিবর্তন, অথবা শুধুমাত্র এই পাশে যদি পরিবর্তনটা হয় তাহলে সেটাকে বলবো কাঠামোগত পরিবর্তন। আবার যদি এই পাশে পরিবর্তন হয় এবং এই পাশেও হয় তাহলে সেটাকে বলবো নিট বা পরিমাণগত পরিবর্তন। ঠিক আছে কিনা? তাহলে আমাদের মূল সামারি হলো এক পাশে পরিবর্তন হলে কাঠামোগত বা গুণগত এবং দুই পাশে পরিবর্তন হলে নিট বা পরিমাণগত পরিবর্তন। ওকে, এই বিষয়টা মনে রাখলে তুমি দেখলে যে এই লেনদেনটা পাবা সঙ্গে সঙ্গে কি জাবেদা করে ফেলবা, কি অথবা হিসাব সমীকরণের যে প্রভাব কোন পাশে পড়তেছে এইটা ক্লিয়ার করে ফেললে তুমি ইজিলি ধরতে পারবা যে এইটা কি কাঠামোগত পরিবর্তন নাকি নিটগত পরিবর্তন। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথের মাধ্যমে একটু এটা সলভ করার ট্রাই করি। আচ্ছা, এখানে দেখো বলা আছে ধারে যন্ত্রপাতি ক্রয়, আর একটা বলা আছে কি নগদে যন্ত্রপাতি ক্রয়। তাহলে আমরা একটু এটা কি বলা হয় একটু দেখি এখানে কি অবস্থা। তাহলে প্রথম এটা দেখি, ধারে যন্ত্রপাতি ক্রয়। তাহলে ধারে কোনো কিছু ক্রয় করলে হয় পদেয় হিসাব সৃষ্টি হবে, নাহলে পাওনাদার বলবা, অথবা সরবরাহকারী হিসাব সৃষ্টি হবে। তাহলে কি এটা কি দায়। তাহলে ধারে কোনো কিছু যখন ক্রয় করতেছি দায়টা কি বেড়ে যাচ্ছে। কি হচ্ছে বলো তো? এই দায়টা কি বেড়ে যাচ্ছে, এল প্লাস। আবার যেহেতু যন্ত্রপাতি ক্রয় করতেছি, কি ক্রয় করতেছি বলো তো? যন্ত্রপাতি ক্রয় করতেছি, তাহলে আমার সম্পদটা কি হলো? বেড়ে গেল। তাহলে এটা কি এ প্লাস। তাহলে দেখো এই যে লেনদেনটা এই পাশে, এর ফলে কিন্তু দুই পাশেই কি পরিবর্তন সংঘটিত হচ্ছে। তাহলে এটাকে কি বলবো বলছিলাম? নিটগত বা পরিমাণগত। ঠিক আছে না? এবার অ্যাট দ্য সেম টাইম এইটাকে যখন আমরা বিশ্লেষণ করব, দেখো ওকে, তাহলে এই যে দেখো নগদে যন্ত্রপাতি ক্রয়, তাহলে নগদ অর্থের বিনিময়ে কি যন্ত্রপাতি ক্রয় করতেছি। তাহলে যখন আমরা যন্ত্রপাতি ক্রয় করতেছি নগদে, তাহলে কি যন্ত্রপাতি অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। আবার এই যন্ত্রপাতিটা কি নগদে ক্রয় করতেছি, নগদ আমার আরেকটা কি আরেকটা সম্পদ। তাহলে একটা সম্পদ বৃদ্ধি পাইতেছে, আরেকটা সম্পদ কি হ্রাস পাইতেছে। তাহলে এটা কিন্তু অনলি এক পাশে হিসাব বিজ্ঞানের প্রভাবটা, এই লেনদেনটা কিন্তু এক পাশে কি প্রভাব ফেলেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? কাঠামোগত বা গুণগত পরিবর্তন। মনে থাকবে আশা করি। এটা কিন্তু পরীক্ষা আসবে, এই ধরনের প্রশ্ন কিন্তু তুমি পরীক্ষায় পাবে। ঠিক আছে, এজন্য মাথা ঠান্ডা করে এই বিষয়গুলো একটু ক্লিয়ার থাকতে হবে। কে কে বুঝছো একটু কমেন্ট করতো। আল মামুন গুড, ফাবিয়া সুলতানা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একটু সামনের দিকে যাব আমরা। এই দেখো সেই এটা আর কি যে আমরা যেটা করে আসলাম। এবার আমরা কিছু এমসিকিউ দেখব এই অধ্যায়ের ওপরে, যা করলাম সেটার ওপরে। হ্যাঁ, দেখব কে কে সবার আগে অ্যান্সার করতে পারে। ঠিক আছে,
দেখা যাবে কে হচ্ছেন আজকের ক্লাসের ওনার বা চ্যাম্পিয়ন বিজয়ী। ঠিক আছে, আচ্ছা নাম্বার 1 নম্বর প্রশ্ন কি বলতেছে, ঘটনা ও লেনদেন সম্পর্কে যে বিবরণীটা সত্য নয়। দেখছো, আমরা কিন্তু এই পর্যন্ত পড়ে আমার মতো মানুষ হইলে কি এই পর্যন্ত থেমে যাইবে, তারপরে বলবে যে এটা পরীক্ষা বাসা থেকে গিয়ে দেখবো, ও খোদা এখানে তো 9 ছিল, এটা তো লক্ষ্য করিনি, তাই না? এটা কিন্তু হয়ে থাকে। এজন্য 9 কিংবা না আছে কিনা চোখ বন্ধ করিয়া রাখা যাবে না, অবশ্যই চক্ষু মিলিয়া দেখতে হবে। ঠিক আছে, কবিতার মতো যে দেখা হয় না চক্ষু মিলিয়ে, এভাবে কিন্তু করলে হবে না ফাবিয়া। ঠিক আছে কিনা বলো তো? ওকে রাশেদ, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলতেছে ভাইয়া যে কোন বিবরণটি সত্য নয় মানে কি মিথ্যা, তাই না? তাহলে বলতেছে সকল লেনদেনই ঘটনা, সকল লেনদেনই ঘটনা, কথাটা তো সত্য, কারণ লেনদেন তো ঘটনা থেকে সৃষ্টি হয়। ওকে, সকল লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে। হ্যাঁ, আর্থিক ঘটনা সমূহ মানেই তো লেনদেন, যেটা অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন করে আমার ব্যবসায়, তাই না? ওকে, তারপর বলতেছে সকল ঘটনায় লেনদেন, না না না, কেননা আমরা আগেই পড়ছি ঘটনা হতে পারে একটা আর্থিক আর একটা হলো অনার্থিক বা অর্থের পরিমাপযোগ্য নয়, যেমন মালিকের মৃত্যু বলছিলাম না এইটা। তাহলে এই কথাটা কিন্তু মিথ্যা, ঠিক আছে কিনা বলো তো? তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের উপর দোষ চাপাই দিতেছে, কিন্তু আমরা এটা নিব না। ঠিক আছে, তাহলে এই বিষয়টা কি আমাদের উত্তর, বোঝা গেছে কিনা বলো তো? বুঝতে পারছো ভাবিয়া? রাশেদ, বোঝা গেছে ভাইয়া? ওকে গুড। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাব। আন্তঃলেনদেনের উদাহরণ হলো, আন্তঃলেনদেন বা ইন্টারনাল ট্রানজ্যাকশন কোনটা সেটা আমাদের চেয়েছে। দেখো, সম্পত্তি ক্রয়, বাইরের কোনো জায়গা থেকে কিনছি, হয়তো দায় পরিশোধ, তৃতীয় পক্ষ যারা ছিল তাদেরকে দায়টা পরিশোধ করছি। তারপরে বলতেছে সেবা প্রদান, তাহলে সেবাকে আমরা নিজেদের মধ্যে প্রদান করি নাকি বাইরের কোনো পক্ষকে প্রদান করি বলো তো? বাইরের কোনো পক্ষকে প্রদান করি। সর্বশেষ যেটা বলতেছে অফিস সম্ভার বা মণিহারি যেটাকে বলি সেটা ব্যবহৃত হওয়া। তাহলে অফিস সম্ভার বা মণিহারি যেটা আছে সেটা কি আমরা অফিসের মধ্যে ব্যবহার করি নাকি বাইরের কোনো ব্যক্তি ব্যবহার করে বলো তো? অবশ্যই এটা আমার ইন্টারনাল কাজে ইউজ হয়। তাহলে এটাকে আমরা কি বলবো? আন্তঃলেনদেন, যেটা আমার প্রতিষ্ঠানের মধ্যে সংগঠিত হয়েছে। মনে থাকবে তো? আচ্ছা, এবার বলতেছে কোনটি লেনদেন নয়। দেখি কে পারে এটা, দেখি প্রথম আনসার করতে পারে কি, দেখি। রাকিব, এই তো গুড। জহরুল ইসলাম, মাশাআল্লাহ, সেরা। ওকে, তাহলে আমরা কিন্তু এটা যেহেতু একটি বাচ্চাকালের প্রশ্নের জন্য ব্যাখ্যা করলাম না, আমরা পরবর্তী প্রশ্নে যাব। দেখো, দুই তরফা দাখিলা পদ্ধতি উদ্ভব হয় কত সালে? প্রথমে আমি উত্তর ফাঁস করে দিয়েছিলাম লুকা প্যাসিওলির কথা বলে, তাই না? 1494 সালে, মনে আছে কিনা? তারপরে দেখি বলতেছে এইটা হলো তোমরা একটু নজর দিতে হবে এইটা। হ্যাঁ, এইটা একটু বোঝাইলে আমাদের ক্লাস অলমোস্ট শেষের দিকে, তো আমরা এইটা একটু বুঝবো আজকে। হ্যাঁ, এইটা কিন্তু একেবারে সহজ। ওই যে আমরা নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তি পড়ছিলাম, তার উপর ভিত্তি করে এইটা করা হয়েছে। এটা দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? আগেই ভয় পাইলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু আগে কি লেখা আছে সেটা আগে পড়বো, তারপরে পারি না পারি পরের কথা। তাহলে ডিসেম্বর 15, 2008 তারিখে উত্তরা কোম্পানির খরিদ্দারের নিকট থেকে ডিসেম্বর 28, 2008 তারিখে সম্পাদনের জন্য একটি কার্যাদেশ পেল। আমরা যে ফরমাইশ বলি অন কাইন্ড অফ এই ধরনের। বলতেছে আগেই অনেক কার্যাদেশ জমা থাকায় 3 জানুয়ারি 2009 তারিখের পূর্বে কোম্পানি কার্যটি সম্পূর্ণ করতে পারলো না। তাহলে সম্পূর্ণ করতে পারলো না কবে, কোন তারিখের আগে বলো তো? 3 তারিখের আগে কাজটি সম্পূর্ণ করতে পারেনি মানে কি? তাহলে নিশ্চয়ই 3 তারিখে কি সম্পূর্ণ করেছে, তাই তো? ওকে, তারপর দেখি কি বলতেছে। বলতেছে উক্ত খরিদ্দার সম্পাদিত কাজের জন্য
জানুয়ারি 6, 2009 তারিখে একটি চেক পাঠালো, অর্থাৎ ওই যে কি বলা হয়, বাকিতে তো ফরমাশ প্রদান করছিল মানে পণ্য নেওয়ার জন্য, তার উপর ভিত্তি করে কিন্তু এই যে একটা চেক পাঠিয়েছে কয় তারিখে, 6 তারিখে। 8 জানুয়ারি 2009 তারিখে উত্তরা কোম্পানি চেকটি পেল এবং 10 তারিখে সেটা ভাঙিয়ে নিল, অর্থাৎ চেককে টাকায় কনভার্ট করে নিল। এবার আমাদের এখন দেখো মেন প্রশ্ন বলতেছে, এক্ষেত্রে উত্তরা কোম্পানি কখন সেবা আয় হিসাবভুক্ত করবে, তাই না? এবার আমরা নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তি পড়ছিলাম, একটু রিকল করে দেখি এবং কে উত্তরটা পারে দেখি। বলতেছে যে উত্তরা কোম্পানি কখন সেবা আয় দেখাবে। তাহলে আমাদের বকেয়া ভিত্তির একটা মেইন কথা কি ছিল ভাইয়া, মনে আছে? যে যেই দিনই আমার লেনদেন সংগঠিত হবে, সেটা হতে পারে নগদ কিংবা বাকিতে, সেই দিনে আমাদের লেনদেনটা সংগঠিত হবে কিংবা সেবা আয় কিংবা ব্যয় হিসাবে কিন্তু অন্তর্ভুক্ত হবে, মনে আছে কিনা? তাহলে যেহেতু বলতেছিল যে অনেক কার্যাদেশ বা অনেক ফরমাইশ পড়ে থাকার কারণে 3 তারিখের আগে এইটা সম্পূর্ণ করা যায়নি, অর্থাৎ 3 তারিখেই সেটা সংগঠিত হয়েছিল বাকিতে, তাই না? তাহলে যেহেতু 3 তারিখে সম্পাদিত হয়েছিল, তাহলে আমাদের কথা ছিল কি, হতে পারে বাকি কিংবা নগদ, আমাদের সেটা কি অবশ্যই লেনদেন হিসাবে গণ্য হবে। তাহলে যেহেতু 3 তারিখে এটা সম্পন্ন করেছিল, তাহলে আমাদের অবশ্যই উত্তর হবে জানুয়ারি 3 তারিখ, মনে থাকবে, কারণ এটা কিন্তু বকেয়া ভিত্তি, মনে থাকবে না? আচ্ছা করি মনে থাকবে, বুঝতে পারছো মনে হয়। আচ্ছা, এবার দেখো লাস্ট একটা প্রশ্ন আছে যে জনাব আকন্দ 2 লক্ষ টাকা নগদ পরিশোধ করে 2.5 লক্ষ টাকার পণ্য ক্রয় করেন, বকেয়া ভিত্তি ধারণা অনুসারে মোট ব্যয় কত? দেখি কেবারে এটা তোমাদের এইচডব্লিউ, এটাও এইচডব্লিউ থাকবে, অবশ্যই তোমরা এই দুটো এইচডব্লিউ করে প্যানাসিয়া পাবলিকেশনের কি যে ইনবক্স রয়েছে এখানে অবশ্যই পাঠাতে হবে তোমাদের, ঠিক আছে? যে দুটোই পারবা তার জন্য কিন্তু গিফট থাকবে আমাদের পক্ষ থেকে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হইল যে নিচের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ, অর্থাৎ আমরা যে হিসাব সমীকরণ শিখছিলাম এ সমান সমান এল প্লাস ওই, তাই না? এ সমান সমান এল প্লাস ওই, এটার বর্ধিত রূপ কোনটি, অর্থাৎ এইটাকে সর্বোচ্চ বড় করলে আমরা কোন রূপটা পাই? আমরা কিন্তু একটা বিষয় 9, 10-এ শিখে আসছিলাম যে ওইকে ভাঙলে আমরা 4টা জিনিস পাই। কয়টা জিনিস বলছিলাম বলো তো? 4টা জিনিস পাই। সেটা কি ছিল বলো তো? ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স এবং এটা ছিল কি বলো তো? ড্রয়িংস, তাই না? তাহলে এইখানে দেখো আমাদের কিন্তু এই দুটাকে কিন্তু আমরা ভাঙতে পারতেছি না, একটা জিনিসকে ভাঙতে পারতেছি, সেটা হলো ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটিকে ভাঙলে আমরা বলছিলাম যে 4টা জিনিস পাই, যার মধ্যে আমরা কি করতাম মনে আছে কি বলো তো দেখি? যার মধ্যে কি করতাম, আয় যেগুলো অর্থাৎ আমাদের মালিকানা শর্ত যেগুলো বৃদ্ধি করে সেগুলোকে যোগ করতাম, তাহলে আমাদের ক্যাপিটাল মালিক যেটা নিয়ে আসতো ওটা আমাদের কি মালিকানা শর্ত বৃদ্ধি করতো। আবার ব্যবসায় বিভিন্ন লেনদেনের মাধ্যমে যে আয় হইতো সেটাও কি আমাদের মালিকানা শর্ত বৃদ্ধি করতো। তাহলে এই দুইটা বিষয়কে আমরা কি করতাম বলতো? ওই সাথে যোগ করতাম, এবং এক্সপেন্স এবং ড্রয়িংস যে দুইটা আমাদের মালিকানা শর্তকে কমিয়ে দেয় বা হ্রাস করে দেয়, সেই দুইটাকে আমরা কি করতাম বলতো? বিয়োগ করতাম, তাই না? তাহলে আমাদের কি হবে বলতো? আমরা ইংরেজি যেটা শিখছি এটা একটু রিকল করি। তাহলে আমাদের তো প্রথমে এই পর্যন্ত লিখলাম, এবার তাহলে ওই ভাঙলে কি কি বললাম যেন? CRED, তাই না? এবার দেখো তাহলে এখানে যেহেতু বাংলায় প্রশ্ন, আমরা একটু বাংলাতে দেখি যে এতে কি অ্যাসেট বা সম্পদ, এল থেকে লায়াবিলিটি, সি থেকে ক্যাপিটাল বা মূলধন, তাই না? তারপর বলতেছে আর থেকে রেভিনিউ, তাই না? তারপর এইতে কি বলতেছিলাম? এক্সপেন্স, আর ডিতে বলছিলাম ড্রয়িং। জাস্ট আমরা তো এলিমেন্টসগুলো জানি এবং কোনটা যোগ হয় কোনটা বিয়োগ হয় এটা জানলেই কিন্তু আমাদের উত্তর শেষ, ঠিক আছে কিনা বলো তো? এটা কিন্তু খেয়াল রাখবে একটু। আচ্ছা, ওকে, এবার দেখি আমরা নেক্সট প্রশ্ন, যে বলতেছে কোন বিবৃতিটি সঠিক নয়, তাই না? মুনাফা মূলধন বৃদ্ধি করে, লোকসান মালিকানা শর্ত হ্রাস করে, আয় মালিকানা শর্ত হ্রাস করে, সম্পদ ও দায়ের পার্থক্য হচ্ছে মালিকানা শর্ত। এটা কি দেখতে পারে? বলতেছে কোনটি সঠিক নয়, মানে কি
বেঠিক বা মিথ্যা, তাই না? তাহলে এখানে আমরা ডিরেক্ট একটু দেখি। 1 নম্বর বলতেছে মূলধন মুনাফা মালিকানার সাথে বৃদ্ধি করে। অবশ্যই করে। আমরা একটু আগে দেখে আসলাম যে প্রশ্ন, এখানে দেখলাম না যে মূলধন মুনাফা তো অবশ্যই মালিকানার সাথে বৃদ্ধি করতেছে। লোকসান তাহলে কি, আয় যদি মালিকানার সাথে বৃদ্ধি করে তাহলে লোকসান বা লস কি করবে, অবশ্যই কমাবে। ঠিক আছে। তৃতীয় বলতেছে আয় মালিকানার শর্ত হ্রাস করে। আয় তোমাদের মালিকানার শর্ত কি কখনোই হ্রাস করে না, বরং কি ইনক্রিজ করে। তাহলে এই কথাটা কিন্তু মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, আমার নেক্সট তাহলে প্রশ্ন যাব। ওকে, বলতেছে দেখো, দুই তরফা দাখিলা পদ্ধতির মতে কোনটি সঠিক, তাই না? আচ্ছা, ওই যে আমরা হিসাব সমীকরণ যেটা দেখছিলাম সেটা ছিল কিন্তু, অর্থাৎ এর মতে আসলে কোনটা হতে পারে, তাই না? বলতেছে নগদ ডেবিট নগদ ক্রেডিট, ব্যাংক ডেবিট ব্যাংক ক্রেডিট, আবার বলতেছে ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট, ব্যাংক ডেবিট লিপিবদ্ধকরণ কি ক্রেডিট। তাহলে দেখি কে পারে এই উত্তরটা করতে। ওকে, তানভীর তুমি দিছো বি, ব্যাংক ডেবিট ব্যাংক ক্রেডিট। আচ্ছা, আর কে দিবে দেখি। আচ্ছা, এখানে কিন্তু কি বলতো, আমরা জানি যে কি বলা হয়, দুই তরফা দাখিলার মতে কিন্তু সঠিক এখানে কিন্তু এই যে ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট, কারণ একই হিসাব কিন্তু নগদ বাড়বে নগদ কমবে, আবার ব্যাংক বাড়বে ব্যাংক কমবে, এটা কিন্তু আসলে একটা হিসাব দিয়ে কিন্তু হয় না। কারণ আমরা যে লেনদেনগুলো সংগঠিত করি এটা কিন্তু হয় অভ্যন্তরীণ কোনো পক্ষ থাকে, নাহলে বাহ্যিক কোনো পক্ষ থাকে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের সবাইকে ধন্যবাদ। আসলে তোমরা ধৈর্য ধরে আমাদের সর্বশেষ পর্যন্ত টাইম দিয়ে তোমাদের মূল্যবান সময় দিয়ে আসলে ক্লাসটা করছো। আমরা যে ব্যাখ্যাটা করলাম এটা কিন্তু পুরোপুরি আমাদের যে এনিউ সাকসেস বইটা, প্যানাসিয়া পাবলিকেশনের বইটা বাজার সব থেকে সেরা বই হিসাবে যেটা লঞ্চ করছে প্যানাসিয়া পাবলিকেশন, সেটা থেকে কিন্তু আমরা পড়াইছি। এর থেকে আরও ডিটেইলস এবং কনসেপচুয়ালি ক্লিয়ার হইতে কিন্তু এর ভিতরে সুন্দরভাবে অ্যানালাইসিস দেওয়া আছে। তুমি যদি বইটা একবার দেখো তাহলে আশা করি বাজারের অন্য কোনো বই তোমার ভালো লাগবে না আসলে। ঠিক আছে। তোমার বইটা কেনার দরকার নেই আসলে, আমি মনে করি কেনার দরকার নেই, তুমি জাস্ট একবার দেখো। ঠিক আছে। একবার একটু উল্টাই পাল্টাই দেখো, এবং যদি কোনো মনে হয় একটা বই কেনা উচিত তাহলে অন্য বইয়ের সাথে একটু কম্পেয়ার করো, তখন বুঝতে পারবো আসলে যে প্যানাসিয়া পাবলিকেশন বইটা আসলে কী বের করছে বাজারে। ঠিক আছে। তোমাদের কিন্তু প্যানাসিয়া পাবলিকেশন বই কিনলে তোমাদের ডেলিভারি চার্জ দিচ্ছে কি সম্পূর্ণ ফ্রিতে, আবার তোমাদের জন্য কি বলতো 40টার বেশি ফ্রি ক্লাস দিচ্ছে, আবার 150টি কি ফ্রিতে এক্সাম দেওয়ার সুযোগ দিয়ে দিচ্ছে। যেটা পরীক্ষা তুমি দেখবা যে অনেক কোচিংয়ে দেখবা হাজার হাজার টাকার কি শুধু পরীক্ষার জন্য ভর্তি নাই, সেখানে প্যানাসিয়া পাবলিকেশন 150টা এক্সাম তোমার সম্পূর্ণ ফ্রিতে দেওয়ার সুযোগ দিচ্ছে। জাস্ট বই কিনে বইয়ের প্রথম পৃষ্ঠায় তোমার নামটা লিখে প্যানাসিয়া পাবলিকেশনের কি যে ইনবক্স রয়েছে এখানে পাঠালেই হবে। ঠিক আছে কিনা বলো তো? তাহলে আর দেরি না করে আর অবহেলা না করে দ্রুতই বইটা কালেক্ট করে নাও। তোমাদের জন্য শুভকামনা থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।